So we started matrix operation project, and there we discussed different scope for the member of a class. Okay. Now I will elaborate little more, and then we'll continue to our. Today we'll also see the CRE report template. So scope of a member আমরা বুঝতে পেরেছি। এবং এখানে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম আমরা কিছুটা ডিসকাস করেছি, যে প্রাইভেট অ্যাক্সেসেবল ফ্রম সেম ক্লাস, package accessible from same class and other class of same package. Public means accessible from any class of any package. Okay. Now it is member of a class. Okay. এটা হচ্ছে member of a class. Now we can also have scope of the class itself. আমরা এতক্ষণ কথা বলছি ক্লাসের মেম্বারের স্কোপ নিয়ে, যে ফিল্ড কোথা থেকে রিড রাইট করা যাবে, মেথড কোথা থেকে কল করা যাবে, বাট ক্লাসটাকে কোথা থেকে ইউজ করা যাবে, অর্থাৎ from where the class can be recognized as a type. That is the scope of the class. Okay. আপনাকে যদি বলা হয় what do you now we know the scope of the class member, but what do you mean by the scope of the class? Okay. So the from code area from which a class can be recognized as a valid type, সেটাই হচ্ছে ক্লাসের স্কোপ, কারণ ক্লাসটা একটা টাইপ। ওকে, তাহলে যেই জায়গা থেকে ক্লাসটাকে একটা টাইপ হিসেবে রিকগনাইজ করা যাবে সেটাই ওই ক্লাসের স্কোপ। না, ক্লাসের দুইটা স্কোপ হবে, একটা হচ্ছে প্যাকেজ স্কোপ আর একটা হচ্ছে পাবলিক স্কোপ। প্যাকেজ স্কোপ মানে this class can be used in the code of other classes code. This class can be used as a type. Okay. In the code of other classes, other classes which belong to the same package only, if the class is in package scope. On the other hand, if the class is in public scope, this class can be used as a type. Okay. In the code of any other class of any package. Okay. এখন আমরা বলেছি সেম প্যাকেজ হলে নো ইম্পোর্ট ইজ নিডেড, বা ডিফারেন্ট প্যাকেজ হলে কি ইম্পোর্ট করতে হবে। বাট এখানে একটা ক্যাভিয়েট আছে, import is importing a class from another package is allowed, okay, if and only if, okay, if and only if the class to be imported, কথা বন্ধ করেন, is a public class. এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমার একটা ফোল্ডারে একটা ক্লাস আছে, ওটা যদি প্যাকেজ ক্লাস হয় তাহলে আমি চাইলেও আরেকটা প্যাকেজ থেকে ওটাকে ইম্পোর্ট করতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এদিকে আপনারা বুঝতে পেরেছেন না বুঝেন নাই? কথা বলতে হবে, ইন্টারাক্ট করতে হবে, না বুঝলে বলতে হবে বুঝি নাই। হ্যাঁ, তাহলে ইম্পোর্টিং এ ক্লাস ফ্রম, লেটস সে ইম্পোর্টিং এ ক্লাস, লেটস সে ক্লাস এ from another package is allowed if and only if, importing a class from another package is allowed if and only if the class to be imported এই ক্ষেত্রে class A
ঠিক আছে, in the code of class of another package. Class A is a public class. Okay, তাহলে importing a class from another package is allowed if and only if the class to be imported is a public class. বোঝা গেল? এক্সাম্পল, আমাদের এখানে একটা এক্সাম্পল কি ছিল, ক্যালকুলেটর। ক্যালকুলেটরকে কোথায় ইম্পোর্ট করেছিলাম আমরা গতদিন? ম্যাট্রিক্সে বোধহয় আমরা করেছিলাম, কিংবা কন্ট্রোলারে করেছিলাম। কোথায় করেছিলাম দেখি। বা এখানে আমরা কোনো ক্লাসকে ইম্পোর্ট করেছি? এই কোডটা দেখেন, করেছি, র্যান্ডম ক্লাসকে ইম্পোর্ট করেছি। তা র্যান্ডম ক্লাসকে কে ইম্পোর্ট করছে? র্যান্ডম ক্লাসটা কোন প্যাকেজে আছে? না না, বিল্ট ইন মানে কি? ওটা তো কোড লেখা হয়েছে, তাই না? তার মানে ওটা কোনো না কোনো প্যাকেজে আছে। কোন প্যাকেজে আছে? Look at the line number 3. java.util প্যাকেজে আছে। ইউটিলিটি, জাভার ইউটিলিটি প্যাকেজে আছে। তাহলে what is the folder name? না, java.utility is the folder name. অর্থাৎ java is a folder, utility is a subfolder. Okay? And java ফোল্ডারটা কোথায় আছে? There is a path of the library class, সেই জায়গায় java ফোল্ডারটা আছে। আর এই র্যান্ডম ক্লাসটাকে ইউজ করছে কে? হুইচ ক্লাসের কোডে র্যান্ডম ক্লাসটাকে ইউজ করা হচ্ছে? র্যান্ডম ক্লাসটাকে কোন ক্লাসের কোড থেকে ইউজ করা হচ্ছে? ফ্রম হুইচ ক্লাস কোড দিস র্যান্ডম ক্লাস উই আর ট্রাইং টু ইউজ। এই যে আমরা র্যান্ডম ক্লাস ইউজ করতে চাচ্ছি এখানে, সেই ইউজটা কোন ক্লাসের কোডে করা হয়েছে? ম্যাট্রিক্স ক্লাস। ওকে, ম্যাট্রিক্স ক্লাস কি java.util প্যাকেজে আছে? তাহলে ম্যাট্রিক্স ক্লাসটা কোন প্যাকেজে আছে? 213 ডট রাইট, এই প্যাকেজে আছে, এই যে দেওয়াই আছে। তাহলে এরা কি ডিফারেন্ট প্যাকেজে না? তাহলে এটাকে ইম্পোর্ট করতে হবে না। পয়েন্ট ইজ যে ইম্পোর্ট করা যাবে যদি ওটা পাবলিক ক্লাস হয়। সো লেট মি শো ইউ random class। আমি ওরাকেলের ডক থেকে দেখাতে পারি বা ইন্টেলিজেন্টও আপনাকে দেখাতে পারি। তো এই যে এটা কি বলছে, পাবলিক ক্লাস র্যান্ডম। তাহলে এটা কি পাবলিক ক্লাস না? হোয়াট ইজ দ্য স্কোপ অফ দিস ক্লাস? উইদিন, লিমিটেড টু উইদিন দ্য ফোল্ডার অর এনিওয়ার? সো ইউ ক্যান ইম্পোর্ট ইট। On the contrary, আমরা এখানে আমরা বোধহয় ক্যালকুলেটর ইউজ করেছিলাম কন্ট্রোলার ক্লাস, খুব সম্ভবত, নাকি মেইন ক্লাসে, অ্যাপ্লিকেশন ক্লাসে, কোথায় করেছিলাম? ইউজ করি নাই। আচ্ছা, লেটস সে এই ইনিশিয়ালাইজ, আমি জাস্ট ফর দ্য সেক অফ ডেমো আমি এখানে ক্যালকুলেটর ইউজ করতে চাই। ওকে, I'm saying calculator mycalc equal to new calculator. So what this controller class is trying to do? তাহলে initialize method of controller class is trying to use calculator class, তাই না? ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছে, ইনস্ট্যান্সিয়েট করার চেষ্টা করছে। প্লিজ নয়েজ ক্রিয়েট করবেন না। সো ইন লাইন নাম্বার 30, initialize method is trying to use calculator as a type, but it's red line. Red line মানে error, because at this point compiler is not recognizing calculator as a type, কারণ একই প্যাকেজে নাই। তাহলে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। তো আমাকে সাজেশন দিচ্ছে ইম্পোর্ট করো। এই যে ইম্পোর্ট হয়ে গেল, নাও ইট ইজ রিকগনাইজড অ্যাজ এ টাইপ। নাও ইউ সি দ্য ইম্পোর্ট স্টেটমেন্ট, এই যে ইম্পোর্ট ইউটিলিটি ডট ক্যালকুলেটর। এখন what I am trying to emphasize that if the
calculator class is not public, we cannot import it. So you simply remove the public keyword, then you will not be allowed to import. Okay? তাহলে আমি যদি পাবলিক কিওয়ার্ডটা সরিয়ে দিই, now it's a package class. Now what happens? You see here red underline. Now it is telling you cannot import. Utility.calculator is not a public class in utility package, so cannot be accessed from outside of the package. তাহলে মেম্বারের স্কোপ চারটা: প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ অ্যান্ড পাবলিক। বাট অ্যাজ এ টাইপ ক্লাসের স্কোপ দুইটা, যে from where the class can be recognized as a type. Now if it is a package class, then other class of the same package can use that class. But প্যাকেজের বাইরে এই ক্লাসটা ইউজ করা যাবে না। So point is, would you make a class package class, or you will make a class always public? Public করলে তার মানে if a class has a potential of import, you make it public. But there can be some class which is again helper মেথডের মতো helper class. তার মানে আমার প্যাকেজের বড় বড় ক্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ছোট ক্লাস আছে যেটা ওই বড় ক্লাসগুলো ছাড়া কেউ ইউজ করবে না। তার মানে ওই ফোল্ডারের যে বড় ক্লাসগুলো আছে তারা ছাড়া এই টাইপটার আর কারো প্রয়োজন নাই। তাহলে এই টাইপটাকে তৈরি করা হয়েছে এই বড় টাইপগুলোর ভেতরের কাজকর্ম সুবিধার জন্য। তাহলে আমার একটা বড় ক্লাস আছে, তার ভেতরের ফিল্ড, মেথড এগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য আর একটা স্পেশালাইজড টাইপ তৈরি করা হয়েছে, যে টাইপটা শুধু ওই বড় ক্লাসের ভেতরেই দরকার, আর কোথাও দরকার নেই। Only then you can make a class package class. Otherwise, you should keep the class public. So, এইটার use case তো limited. That's why typically আমরা ক্লাসকে পাবলিক করি। So, যখন আমরা একটা ক্লাস তৈরি করি, IDEও আপনাকে সেটা পাবলিক ক্লাস হিসেবেই তৈরি করে দেবে by default. Okay? So, we will make the class typically public. Okay? Any questions so far? ওকে, এখন আমরা যে জিনিসটা দেখব ইম্পর্টেন্ট, সেটা হলো কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং। ওকে, নাও লেটস সি, আমরা যদি আমাদের কন্ট্রোলার ক্লাসে যাই। আচ্ছা, লেট কার আসছেন একটু বলে ফেলেন তাড়াতাড়ি। 30 এটা বলেন। এখানে ওকে, হ্যাঁ বলেন না কেন, কত কত 29 30 ওকে। So now please pay attention. এই যে আমাদের এটা তো আমরা ইমপ্লিমেন্ট করি নাই না ম্যাট্রিক্স অপারেশন। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা কতটুকু করেছিলাম। আমরা এখানে যেটা করতে পেরেছি সেটা হলো ডিজাইনটা কমপ্লিট করেছি, রাইট? এই যে ও সিন বিল্ডারের পাথ পাচ্ছে না, বুঝতে পারছেন? তখন আপনি এখানে সিন বিল্ডার ডট exe আপনার থাকবে অলরেডি। কোথায় দেখেন তো, কি হলো?
না এখানেও থাকার কথা আগে থেকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হেল্পে, হ্যাঁ ফাইল একটা খুলতে হবে তাই না? না এটা না ডিফল্ট পাথ, হ্যাঁ না এটা না, sinbuilder.exe টা কোথায়? আর এই ফোল্ডারই মনে হয় থাকবে, দেখি। ও এইটার নিচে দাঁড়া, এখানেই তো থাকার কথা। এটার কথা বলতেছেন? কোনটার কথা বলতেছেন? এখানে? হ্যাঁ বলেন। হুম কল তো নাই, এটাই শেষ। না স্কল বার থাকবে। সবগুলাই তো এখানে থেকে পাওয়া যায়, নিচে স্ক্রল করলে এই পাথটা। আচ্ছা আমি নিয়ে আসতেছি, আছে আমার এখানে পাওয়া যাবে। যেমন একটা ফাইল খুলতে হবে। এটা ফাইল পাথ, এটা exe এর পাথ না। ওকে ইউজার আচ্ছা আমরা টাইম সেভ করি এখন, এটা নিয়ে সময় নষ্ট না করে আমরা এটাকে ওপেন করে ফেলি। সেকশন 5 তো ডিজাইনটা আমরা করেছি, এফএক্স আইডি গুলো প্রবাবলি আমরা দিয়েছিলাম। হ্যাঁ এফএক্স আইডি গুলো দেওয়া হয়েছে। আচ্ছা এখন এখানে খেয়াল করেন, এখানে একটা জিনিস আমাদের মিসিং ছিল ডিজাইনে, সেটা কি বলেন তো? এই বাটনটা ক্লিক করব কখন? যখন এই চেকবক্সটা চেক দেওয়া থাকবে। লেটস সে আমি বললাম যে আমি ইনপুট দিতে চাই, আমি বললাম যেমন প্রথম ম্যাট্রিক্স 2/2, সেকেন্ড ম্যাট্রিক্স 3/2, 3/4 হোয়াটএভার। তাহলে এখন আমি এটা ঠিক দিয়েছি, ইট মিনস আই ওয়ান্ট টু গিভ ইনপুট ফর ম্যাট্রিক্স এলিমেন্টস। তাহলে আমি এখানে একটা একটা করে অ্যাড করব। বাট হোয়াট ইফ আই আনচেক ইট? এগুলো ডিসেবল থাকলো কিন্তু আমার র্যান্ডম ভ্যালু দিয়ে ম্যাট্রিক্স জেনারেট করতে হবে না? সেটা আমি কখন করব? কি থাকবে? কি থাকবে না? ওটা তো বাই ডিফল্ট থাকবেই না। এটা যখন লোড হবে তখন তো আনচেকই থাকবে। কিন্তু আমাকে যে আমার ফাইনাল ডিসিশন যে আনচেক হিসাবেই রেখে দেওয়া, then I have to generate those matrices with random values. সেই কাজটা আমি কোথায় করতেছি? তাহলে আরেকটা বাটন লাগবে তাই না? ওইটা আমি বলছি যে এখানে একটা মিসিং আছে। তাহলে আরেকটা বাটন আমরা নিয়ে আসি যে জেনারেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালুস। এটা কি বোঝাতে পেরেছি আপনাদের? এটা গতকালকে আমাদের গত ক্লাসে এটা বাদ পড়ে গিয়েছিল। ক্লিয়ার?
আর এখন এইটা যখন আনচেক থাকবে তখন এই দুইটা ডিসেবল হবে। এটা যখন এটা যখন চেক হবে তখন এই দুইটা এনেবল থাকবে বাট এইটা ডিসেবল হবে, তাহলে এই বাটনেরও এফএক্স আইডি লাগবে। তাহলে এটাকে আমরা বলি জেনারেট ম্যাট্রিক্স। তাহলে তো আপনি এই ইউজার যদি দুইটা বাটনে ক্লিক করে তখন কি হবে? আপনাকে তো ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্য ইউজার, তাহলে আপনাকে নিজের সেফটি নিজেকেই এনশিওর করতে হবে। জেনারেট ম্যাট্রিসেস উইথ র্যান্ডম ভ্যালুস। তাহলে এইটারও আমরা একটা, এটা এফএক্স আইডি কি ছিল? এটার এফএক্স আইডি হলো add element to matrix, let's say add element to matrix। তাহলে add element to matrix বাটন, এইটা হবে আমার এফএক্স আইডি। তাহলে add elements to matrix বাটন, ওকে। আর add matrix element বাটন অন অ্যাকশন, ঠিক আছে। ওকে, এইটাকেও দিতে হবে। এইটাকে আমরা দিতে পারি জেনারেট, যেহেতু কপি করছি আইডি সহ কপি, মানে ডুপ্লিকেট করলে কি হবে? সবই তো ডুপ্লিকেট হবে, আইডি গুলোও ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখানে আমরা কি দিব? জেনারেট ম্যাট্রিসেস উইথ র্যান্ডম ভ্যালু বাটন অন অ্যাকশন। আর ওইটা হবে তাইলে অন অ্যাকশনটা হবে না, শুধু বাটন। বাকিগুলো আমার মনে হয় আমাদের দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এইটার এফএক্স আইডি লাগবে না বক্সে? লাগবে, আমরা শুধু অন অ্যাকশন দিয়েছি। অন অ্যাকশনটা কেন লাগবে বক্সের? কারণ অন অ্যাকশন, আপনি অন অ্যাকশন বা মাউস ক্লিক বা হোয়াট এভার দ্য ইভেন্ট হ্যান্ডলার মেথড আমরা কেন দেই? যে ইভেন্টটা হলে কিছু একটা করবে। তাহলে আপনি চেক বক্সের ইভেন্ট হচ্ছে আমাদের অন অ্যাকশন মানে ডিফল্ট অ্যাকশন। চেক বক্সের ডিফল্ট অ্যাকশন হচ্ছে সিলেক্টিং দ্য চেক বক্স, সিলেকশন আনসিলেকশন, এটাই হচ্ছে অ্যাকশন, ডিফল্ট অ্যাকশন। তাহলে সিলেকশন করলে বা আনসিলেক্ট করলে কিছু একটা হবে। যদি সেরকম হয় ইউ নিড এ ইভেন্ট হ্যান্ডলার মেথড। তা আমরা তো দিয়েছি একটা, তাহলে কি করার জন্য দিয়েছি? হ্যাঁ, বাটন দুইটাকে এনেবল ডিসেবল করা, কারণ দুইটা বাটন একই সাথে এনেবল থাকবে না। তাহলে ওই বাটনের এনেবল ডিসেবল টগল করা বাটন এবং ওই যে এই যে টেক্সট ফিল্ড সহ আর কি, এই দুইটা এবং এইটা, এই দুইটা সেট, এদেরকে এনেবল ডিসেবল অটোমেটিক হবে বেসড অন দিস চেক আনচেক। তাহলে এই চেক আনচেকের উপর বেস করে এই কাজটা হচ্ছে। সো উই নিড এ মেথড, দ্যাটস ওয়াই দেয়ার ইজ অন অ্যাকশন। বাট ডু উই নিড এ এফএক্স আইডি অফ দ্য চেক বক্স? যেমন বাটনের অন অ্যাকশন তো দিতেই পারি উইদাউট এফএক্স আইডি, উইথ এফএক্স আইডিও দিতে পারি। ইট ডিপেন্ডস বাটন ইটসেলফ নিড টু বি মডিফাইড অর নট, বা মডিফাই হোক বা না হোক বাটন ক্লাসের কোনো মেথড কল হবে কিনা তার উপর বেস করে বাটনের এফএক্স আইডি লাগবে বা লাগবে না। ডু উই নিড টু কল এনি মেথড অফ checkbox class? If yes, then we need fx id for the checkbox. If not, then we don't need. লাগবে কি, কিসের জন্য লাগবে? ইভেন্ট হ্যান্ডেল করার জন্য তো আপনি অন অ্যাকশন দিয়েছেন।
এই যে ইনপুট টেস্ট চেকবক্স অন অ্যাকশন, এটাই তো আমরা এতক্ষণ ডিসকাস করলাম। কিন্তু ইনপুট টেস্ট চেকবক্স আইডিটা লাগবে কিনা, দ্যাট ইজ মাই কোশ্চেন। এই যে এখানে আইডিটা লাগবে কিনা, এই আইডিটা লাগবে কিনা? হ্যাঁ, কোন টেক্সট? ওই টেক্সটের তো কোনো চেঞ্জ হবে না, ওইটা তো আপনাকে হেল্প করতেছে যে আপনি চেক করবেন না আনচেক করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওই টেক্সট তো ফিক্সড না, লাগবে। আপনাকে চেক করে দেখতে হবে যে এটা কি চেকড অবস্থায় আছে না আনচেকড অবস্থায় আছে, ওইটা আপনি বুঝবেন কি করে? আপনাকে তো চেক করে দেখতে হবে যে চেকবক্সটা কি চেকড না আনচেকড। তো চেকবক্সটা রান টাইমে চেক না আনচেক এটা টেস্ট করার জন্য চেকবক্স ক্লাসের মেথড ইউজ করতে হবে আপনাকে, তাই না? এবং আমরা কি বলেছিলাম যে বাই ডিফল্ট ফিল্ডস আর প্রাইভেট, বাই ডিফল্ট মেথডস আর কি মেথডস পাবলিক। কেন কেন বাই ডিফল্ট বা টিপিক্যাল সেটআপ ফিল্ডস আর প্রাইভেট? মেথডও তো ক্লাসের ভিতরেই থাকে, দুইটাই মেম্বার। কেন পারবেন না? আমি যদি বলি আমার অন অ্যাকশন আমি যদি বলি যে প্রিন্ট আসিফ ডট বা অমুক লেভেল ডট সেট টেক্সট আমি যদি আসিফ ডট নেম দেই, তাহলে আমি অ্যাক্সেস করতেছি না আসিফের নেম। তো আসিফ তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, তাহলে আসিফ ডট নেম মানে ওটা স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। তাহলে স্টুডেন্ট ক্লাসের ফিল্ড আমি কন্ট্রোলার ক্লাসের মধ্যে ইউজ করতেছি যে সেট টেক্সট আসিফ ডট নেম, সেট টেক্সটের প্যারামিটার আসিফ ডট নেম। অ্যাক্সেস তো আমি করি, কিন্তু কথা হলো যে নেমটা যদি প্রাইভেট হয় আই ক্যানট ডু দ্যাট। আমি তখন লিখতেই পারবো না যে আসিফ ডট নেম। If the name is private in student class, only student class method can use that name. তাই না? এটা আলোচনা হয় নাই কত না? ক্লাসের কথা বলছি না, মেম্বার। দুইটা কিন্তু দুই জিনিস। ক্লাস তো প্রাইভেট হবে না, আমরা বলেছি ক্লাসের দুইটা স্কোপ, প্যাকেজ আর পাবলিক। মেম্বারের স্কোপ চারটা। ক্লাসটাকে টাইপ হিসাবে রিকগনাইজ করা যাবে কিনা ফোল্ডারের বাইরে, এটা হচ্ছে ক্লাসের স্কোপ। টাইপ হিসাবে এটাকে কোথা থেকে রিকগনাইজেবল। If it is a public class, it can be recognized from anywhere, just import করে দিতে হবে। কিন্তু অবজেক্ট যখন তৈরি করে ফেলছি, অবজেক্টটাকে ক্লায়েন্ট হিসাবে ইউজ করে আমি কোন কোন মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো, ফিল্ড হলে রিড রাইট, মেথড হলে কল করতে পারবো ফ্রম আদার ক্লাস, সেটা ডিপেন্ড করবে যে আমার মেম্বারটা প্রাইভেট নাকি নন প্রাইভেট। প্রাইভেট হলে তো পারবো না। তো আমরা ফিল্ডগুলোকে কেন প্রাইভেট রাখি? টিপিক্যাল সেটআপ বলেন। নেক্সট উইকে আপনাদের কুইজ হবে কিন্তু। কেন আমরা প্রাইভেট রাখি বলেন? কেন আপনার ট্রান্সক্রিপ্ট, এখন ধরেন আমি অ্যাডভাইজার, তাহলে ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড আছে অ্যাডভাইজ স্টুডেন্ট। অ্যাডভাইজ স্টুডেন্ট ইজ এ ভ্যালিড মেথড অফ ফ্যাকাল্টি ক্লাস অর নট? ভ্যালিড ক্লাস। এখন ওই ক্লাসে আই ওয়ান্ট টু সি ইউর ট্রান্সক্রিপ্ট টু অ্যাডভাইজ ইউ প্রপারলি, তাহলে ওখান থেকে তো আমি আপনার ট্রান্সক্রিপ্ট যদি দেখতে চাই, তাহলে আপনার গ্রেড ইউজ করতে হবে না? তাহলে আপনি কেন বলতেছেন যে ফিল্ডগুলো তো ইউজ হচ্ছে না? কিন্তু কথা হলো যে আমি সরাসরি ফিল্ডগুলো রিড করতে পারবো না যদি আপনার গ্রেডগুলো প্রাইভেট থাকে। তখন আমাকে কি করতে হবে? ফ্যাকাল্টি ক্লাসের মেথড ক্যানট ইউজ ইউর গ্রেড অ্যান্ড ক্যালকুলেট দ্য সিজিপিএ। ইনস্টিড স্টুডেন্ট ক্লাসের একটা মেথডকে কল করতে হবে, পাবলিক মেথড। ফর এক্সাম্পল আসিফ ডট বা অমুক আইডি ডট গেট সিজিপিএ বা ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন সিজিপিএ, এটা হচ্ছে মেথড।
পাবলিক মেথড, সো এটাকে কল করা যাবে। এই পাবলিক মেথড তখন স্টুডেন্ট ক্লাসের পাবলিক মেথড তখন স্টুডেন্ট ক্লাসের প্রাইভেট ফিল্ড গ্রেডস গুলোকে ইউজ করে সিজিপিএ ক্যালকুলেট করে রিটার্ন করবে। তাহলে আমি ফ্যাকাল্টি হিসেবে কিন্তু আপনার সিজিপিএ পেলাম, আপনার ডাটা, আপনার প্রাইভেট ডাটাকে ইউজ করেই কিন্তু আমি রেজাল্টটা পেলাম, কিন্তু আমি নিজে ডাটা টাচ করতে পারলাম না। আপনি মেথড বানায় রাখছেন ওই ডাটাকে ইউজ করার জন্য। That gives you the safety of your data. That allows you to prevent unauthorized or unsolicited manipulation of your data from outside. তাইলে বাইরে থেকে কাউকে যদি আপনার ডাটা ইউজ করতে হয়, আপনার মেথডের থ্রুতেই করতে হবে। সো আপনার মেথড কিন্তু আপনার এ কে এ মাইনাস করে দিবে না, কিন্তু আপনার গ্রেড যদি ওপেন থাকে, আমি আপনার বন্ধু আপনার এ কে এ মাইনাস করে দিতে পারি, তা আপনার সিজিপিএ ডাউন হয়ে গেল, আপনি জানলেনও না। So that is why for the safety of the data, we will keep the data as private, অর্থাৎ fields. এটা হচ্ছে general setup, typical default. But of course there are exception, কিন্তু সেই exception গুলো contextual, niche area of application, খুব limited কিছু ক্ষেত্রে আপনি হয়তো ফিল্ডকে পাবলিক করতে পারেন। বাট সেটা কখন করব, কেন করব, সেটা আমরা এক্সাম্পল দিয়ে পরে ডিসকাস করব। বাট ইন জেনারেল, বাই অ্যান্ড লার্জ, for the safety and protection of the data hiding, we will keep the data, অর্থাৎ fields private. এখন fields private ভালো কথা, কিন্তু একটা অবজেক্ট যখন তৈরি করি, the object's characteristics represented by the fields and functionalities of the object represented by the methods. তাহলে আমার যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, স্টুডেন্ট অবজেক্ট তৈরি হচ্ছে, তাহলে স্টুডেন্ট ডাটা ইউজ হবে না? থ্রুআউট ইটস চলমান প্রক্রিয়া। তো তাহলে এই ডাটাগুলোকে ইউজ করার জন্য আমাকে পাবলিক মেথড দিতে হবে, না হলে এই ডাটাগুলো কেউ ইউজ করতে পারবে না। ফ্যাকাল্টি আপনাকে অ্যাসাইনমেন্ট দিতেই পারবে না আপনার আইডি যদি ইউজ করতে না পারে ফ্যাকাল্টি, তাই না? তো কাজেই প্রাইভেট ফিল্ডগুলো যাতে পার্টিসিপেট ইউজ করা যায় ফর ডেটা প্রসেসিং, ইনপুট আউটপুট এটসেট্রা, বিভিন্ন কাজে, in different activities, we need to provide adequate number of public methods. তারপর ম্যাট্রিক্সের ডাটা তো ওই যে ভ্যালুস নামে একটা 2-dimensional অ্যারের মধ্যে আছে, কিন্তু ম্যাট্রিক্সকে ম্যানিপুলেট করি তো আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, ট্রান্সপোজ। তাইলে এই অ্যাডিশন, সাবট্রাকশন, ট্রান্সপোজ মেথডসগুলো আমাকে রাখতে হবে যদি ভ্যালুস ইজ এ প্রাইভেট ফিল্ড। এখন খেয়াল করেন, আমাদের যে অ্যাডিশন, আমাদের যে ভ্যালুস, ইজ ইট প্রাইভেট ফিল্ড? আমাদের যে ভ্যালুস এখানে আছে, ইজ ইট প্রাইভেট ফিল্ড অফ ম্যাট্রিক্স ক্লাস? নো। তাহলে এই ভ্যালুসের স্কোপটা কি? এটা তো ফিল্ড। তাহলে এই ফিল্ডের স্কোপটা কি? প্রাইভেট প্রোটেক্টেড প্যাকেজ না পাবলিক? না, পাবলিক হলে যে বলা থাকবে এরকম সামনে পাবলিক, যেমন ক্লাসটা পাবলিক, এই যে আপনার মেথডটা পাবলিক, এখানে তো বলা নাই পাবলিক, এটা পাবলিকও না, প্রাইভেটও বলা নাই, প্রাইভেটও না। তো কিছু বলা না থাকলে প্যাকেজ। তা এখন আমি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা শো ম্যাট্রিক্স মেথডটা আমার আছে, তাহলে শো ম্যাট্রিক্সটা আমি কোথায় ইউজ করছি? কন্ট্রোলারে ইউজ করব, তাই না? তো তার মানে এখানে আমার যদি এখন একটা অপারেশন থাকে শো ম্যাট্রিক্স, তাহলে এই শো ম্যাট্রিক্স মানে অন অ্যাকশন, মানে এই এক্সিকিউট বাটন অন অ্যাকশনে গিয়ে শো ম্যাট্রিক্স মেথডকে কল করা হবে। কিন্তু সেটাই এক্সপেক্টেড, কিন্তু আপনি চাইলে অন অ্যাকশন বাটনের মধ্যেও লুপ চালিয়ে m1.values_ij কে প্রিন্ট করে দিতে পারেন শো ম্যাট্রিক্সটাকে বাইপাস করে। কারণ কি? কারণ ভ্যালুস আপনি প্রাইভেট করেন নাই, এই জন্য আমরা ফিল্ডকে প্রাইভেট করব। সো লেটস নাও মেক আওয়ার ফিল্ড প্রাইভেট। না বুঝলে প্রশ্ন করবেন, আবার বলছি বারবার। তাহলে এখানে কি লিখবো? প্রাইভেট। এখন ম্যাট্রিক্স ক্লাসের মেথড ছাড়া আর কারো ক্ষমতাই নাই এই ভ্যালুসকে টাচ করার। ওকে, এখন আমার ম্যাট্রিক্স ক্লাস আর কন্ট্রোলার ক্লাস একই প্যাকেজে, নাও ভ্যালুস হচ্ছে
প্যাকেজ স্কোপ। এখন আমার এখানে আমি যদি কন্ট্রোলারে যাই, এক্সিকিউট অপারেশন বাটন অন অ্যাকশন, তাহলে আমার যদি এখানে ম্যাট্রিক্স, আমি এখন ধর ম্যাট্রিক্স অপারেশনের জন্য দুইটা ম্যাট্রিক্সকে কন্ট্রোলার ক্লাসে অ্যাভেলেবল করতে চাই ফর অল মেথডস, এই জন্য এটাকে ফিল্ড হিসাবে দিব। ম্যাট্রিক্স অবজেক্ট দুইটা কিন্তু এক্সক্লুসিভ, নট এক্সক্লুসিভ টু ওয়ান পার্টিকুলার অপারেশন, সবগুলো অপারেশনে এরা পার্টিসিপেট করবে। তার মানে প্রত্যেকটা অন অ্যাকশনের জন্যই ম্যাট্রিক্স দুইটাকে অ্যাভেলেবল রাখতে হবে। তাহলে আমরা কোনো মেথডের ভিতরে লোকাল অবজেক্ট ডিক্লেয়ার না করে ফিল্ড বানিয়ে ফেলবো, কন্ট্রোলার ক্লাসের ফিল্ড, যাতে কন্ট্রোলার ক্লাসের প্রত্যেকটা অন অ্যাকশন ম্যাট্রিক্স দুইটা ইউজ করতে পারে। সো লেটস ডিক্লেয়ার ম্যাট্রিক্সেস। সো ম্যাট্রিক্স m1, m2, তাহলে এদেরকেও আপনি প্রাইভেট করতে পারেন। এবং দেখেন আপনি যখন এই যে এফএক্স আইডি গুলো দিয়েছেন, আপডেট কন্ট্রোলার এদেরকে প্রাইভেট ফিল্ড হিসাবে নিয়ে আসছে, এই যে লেভেল, প্রাইভেট টেক্সট ফিল্ড। হ্যাঁ, আর আপনার অন অ্যাকশন গুলোকে সে কিন্তু পাবলিক হিসাবে দিয়েছে। ওকে, তো এখন এই যে দুইটা m1 m2 হলো, এই m1 m2 কে যদি আমি এখানে লিখি, ফর এক্সাম্পল কথার কথা এখানে যদি লিখি যে m1 ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, তাহলে ইনিশিয়ালাইজ মেথডের কাজ কি আমরা জানি, যে এফএক্সএমএলটা যখন লোড হয় তখন যদি আমরা অ্যাট ইনিশিয়াল টাইম আমরা যদি কোনো কোড এক্সিকিউট করতে চাই উইদাউট ট্রিগারিং এন ইভেন্ট তো ট্রিগার করতে পারবো লোড হওয়ার পরে। ভিউটা যখন লোড হবে তখন না আমি ওখানে ইভেন্ট ট্রিগার করতে পারবো, ক্লিক করা, এই সেই করা। সো অন অ্যাকশন গুলো কিন্তু এক্সিকিউট হবে ইফ আই ট্রিগার দ্যাট ইভেন্ট ফর দ্যাট নোড, আদারওয়াইজ নট। কিন্তু এটা হচ্ছে ইভেন্ট ট্রিগার ছাড়াই লোড হওয়ার সময় কিছু কোড আমি, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড কাজ আমি আগে থেকে করে রাখতে চাই, তাহলে সেই কাজগুলো আমাকে ইনিশিয়ালাইজে করতে হবে। নাও ইফ আই আস্ক ইউ, আমি যদি এখন আইরাসে ঢুকি, এখন এই লগইন বাটনের অন অ্যাকশন কি করবে? যদি লগইনটা সাকসেসফুল হয়, যদি এটা ম্যাচ না করে তাহলে তো সে এরর দিবে, আর যদি ম্যাচ করে তখন কি হবে? অন্য আরেকটা এফএক্সএমএল লোড হবে। আমাদের ক্ষেত্রে পেজ না, ভিউ মানে সিন। তাহলে আমার এই লগইন সিন থেকে লগইন ভিউ ডট এফএক্সএমএল এটা এখন লোড হয়ে আছে। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে এই এফএক্সএমএলটা সুইচিং হবে। তাহলে কোন এফএক্সএমএলটা লোড হবে? এই ক্ষেত্রে এটা ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ভিউ ডট এফএক্সএমএল, ওইটা লোড হবে। তাহলে এখান থেকে আমি যেখানে যাব সেটা হচ্ছে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ভিউ, আপনার ক্ষেত্রে স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউ। তাহলে যে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ভিউটা কিন্তু এখন লোড হবে। লোড হইলে আপনারা বলবেন ইনিশিয়ালাইজে কিছু হয়েছে কি হয়নি। সো লেটস সে লোড হচ্ছে, আই হ্যাভ নট ডান এনিথিং। এই এফএক্সএমএল আমি কিছু করি নাই এখন, এই যে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড এফএক্সএমএল। বাট is the initialize method of faculty dashboard view controller did anything? ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলারের যে ইনিশিয়ালাইজ মেথড, সেখানে কিছু হয়েছে কি হয়নি? কি হয়েছে? এই পেজটা তো লোড করছে লগইন বাটন, ওটা তো লগইন কন্ট্রোলারের অন অ্যাকশন। লগইন কন্ট্রোলারের অন অ্যাকশনই এই পেজটাকে লোড করেছে, কিন্তু এই পেজটা যখন লোড হলো তখন এই পেজের ইনিশিয়ালাইজ তো এক্সিকিউট হয়েছে, সেখানে কিছু করা হয়েছে কি না? এটা ব্ল্যাঙ্ক। কি করা হয়েছে? কি করছে সে? কি কি সেটা বলেন, কি হয়েছে? ইনিশিয়ালাইজে কি কাজ হয়েছে? হ্যাঁ, সার্চের এই অপশন তো একটা টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডে আপনি কি কোড এক্সিকিউট করবেন? কোড এক্সিকিউট হবে। তো আমার এই ইনিশিয়ালাইজ মেথডে কোনো কোড রাখা আছে না নাই? এটা কি নাকি এখানে আমরা কোনো কোড লিখছি? হ্যাঁ, নাই। প্রশ্নটা বুঝেছেন না বুঝেন নাই? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন? হ্যাঁ, এই যে রাইট সাইডে আমার নামটাকে সে সেট করে রাখছে, এটা কে করলো? ইনিশিয়ালাইজ করলো।
তারপরে এই টেবিলগুলো আমার কোর্স ডিটেলস দিয়ে লোড করে রাখছে, যেখানে 8টা রো, এটা একটা টেবিল, টেবিলের ডাটাগুলো কোথা থেকে আসছে, ডাটাবেস থেকে আসছে, তার জন্য তো কোড এক্সিকিউট হচ্ছে। এই কোড কে এক্সিকিউট, কোথায় আছে এই কোড? ইনিশিয়ালাইজ। আমি কি কোনো বাটন ক্লিক করছি এই টেবিল লোড করার জন্য? এই কোনায় আমার নাম দেখানোর জন্য আমি কি কোনো বাটন ক্লিক করছি? এটা লোড হওয়ার সময়ই হয়ে আসছে। তার মানে these are the things that you have to do in the initialize. বুঝতে পেরেছেন? ওকে, তো তাহলে আমরা এখানে যেটা করছি যে আমাদের কম্বো বক্সের আইটেমস গুলো আমরা ইনিশিয়ালাইজে করে রাখছি, সো দ্যাট আমার এটা যখন রেন্ডার হবে কম্বো বক্সে অলরেডি অপশনস গুলো থাকবে। তো এই অপশনস গুলো অ্যাড করার জন্য তো আমি কিছু করবো না, এটা অটোমেটিক থাকতে হবে। তো অটোমেটিক থাকতে হলে এই কম্বো বক্সটাকে লোড হওয়ার সময় লোড করতে হবে। কম্বো বক্সের ভেতরে যে লিস্ট আছে সেই লিস্টে আমার এই অপারেশনের নামগুলো, স্ট্রিংগুলো দিয়ে দিতে হবে। তো এটাই আমরা করছি। এখন কম্বো বক্সের ভেতরে যে লিস্ট, ওই লিস্টের নাম কি? আইটেমস। ওকে, কম্বো বক্সের ভেতরে যে লিস্টটা আছে, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের কথা যদি চিন্তা করি, ম্যাট্রিক্স নিজে কি ডাটা হোল্ড করে? ম্যাট্রিক্সের যে ভ্যালু, সেগুলো কি ম্যাট্রিক্স নিজে হোল্ড করে নাকি ভ্যালুস নামে যে অ্যারে সেখানে রাখি? তাহলে ম্যাট্রিক্স contains a collection to hold the data. ম্যাট্রিক্স নিজে কিন্তু অ্যারে না, ম্যাট্রিক্স নিজে কিন্তু লিস্ট না যে ওখানে আমি আমার অ্যাকচুয়াল ডাটা রাখতে পারবো। ম্যাট্রিক্স একটা কাস্টম টাইপ, তার মানে ওর ভেতরে একটা প্রি এক্সিস্টিং কালেকশন আছে যেখানে আমি ডাটা রাখতে পারি। তাহলে দ্যাট ক্যান বি অ্যান অ্যারে, দ্যাট ক্যান বি লিস্ট, দ্যাট ক্যান বি স্ট্যাক, দ্যাট ক্যান বি কিউ, দ্যাট ক্যান বি গ্রাফ, হোয়াটএভার। সিমিলারলি কম্বো বক্সও তাই। কম্বো বক্সের ভেতরেও কিন্তু কম্বো বক্সে তো আমরা এই অপশনগুলো, আইটেমসগুলো অ্যাড করি, কিন্তু কম্বো বক্স নিজের তো কোনো কালেকশন না। তার মানে আমরা যেমন ম্যাট্রিক্সের ভেতরে একটা অ্যারে রেখেছি ডাটা হোল্ড করার জন্য, কম্বো বক্সও তার ভেতরে একটা লিস্ট রেখেছে আইটেমসগুলো হোল্ড করার জন্য। দ্যাটস ওয়াই দ্য নেম অফ দ্য লিস্ট ইজ আইটেমস। তো তাহলে আমি এখানে আইটেমস তো একটা লিস্ট, তাহলে আমি এখানে বলতে পারতাম না যে সিলেক্ট অপারেশন কম্বো বক্স, তার একটা ফিল্ড হচ্ছে আইটেমস ডট অ্যাড অপারেশন এক্স, এটা বলতে পারতাম না, কিন্তু ও বলতেছে আইটেমস রেড লাইন। কেন? কারণ from here we cannot access the items of combo box class field because items is a private field. ওই কারণে so combo box is not allowing me to access its list directly. তো তখন আমি একটা items মেথডের মাধ্যমে লিস্টটাকে বের করে নিয়ে আসতেছি। ওকে, তার মানে লিস্টটাকে রিড রাইট করতে হলে কম্বো বক্স ক্লাসের পাবলিক মেথডের মাধ্যমে করতে হবে। এখন কম্বো বক্স ক্লাসের পাবলিক মেথডের যে কোড, দ্যাট ইজ এ সেফ কোড ফর দ্যাট ডেটা। ওই কোড এমন কিছু করবে না যে ডাটার ক্ষতি হবে, বা একটা কথা বলে আরেকটা কাজ করবে না। তো এই জন্য আমাদের গেট আইটেমস মেথড ইউজ করতে হচ্ছে। তাহলে যে মেথডগুলো নামের আগে গেট শব্দটা দেখবেন, এদেরকে বলা হয় গেটার মেথড। ওকে, গেটার মেথড। তো তাহলে আমরা যদি এখন আপনাকে কোশ্চেন পজ করি যে হোয়াট ইজ গেটার মেথড, আজকে কয় তারিখ? 12। So what is getter method of a class? তাহলে কি লেখা যায় বলেন তো?
a method which which allows outside method to get the value of a field. Allows an outside class method, মানে outside of this class method, which allows an outside of this class method access to get the value, to get the value of a particular field, specific field, okay, of a selected field. তো তাহলে এখানে আমার যে রুলস সেটা হলো name of a getter method starts with the prefix get, okay, and the field name will be postfix, okay, of the name. কোন ফিল্ডের ভ্যালু আমরা পেতে যাচ্ছি। Example, if name is a string type field of employee class, then the getter method will be getter method for this field will be, তাহলে getter method আমাকে কি দিবে, আমি হচ্ছে কলার মেথড, তাহলে আমি বাইরের একটা মেথড আমি ওই গেটারটাকে কল করব, তাহলে কল করলে আমি কি এক্সপেক্ট করি ওর কাছ থেকে, ফিল্ডের ভ্যালু, তাহলে ওই মেথড একটা কিছু রিটার্ন করবে, তাহলে রিটার্ন টাইপ কি হবে, ফিল্ডের রিটার্ন টাইপ, কারণ সে ফিল্ডের ভ্যালু রিটার্ন করবে, তাহলে ফিল্ডটা যদি ইন্টিজার হয় তাহলে ওই গেটারের রিটার্ন টাইপও ইন্টিজার হবে, ফিল্ডটা যদি স্ট্রিং হয় তাহলে গেটারের রিটার্ন টাইপও স্ট্রিং হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি যে স্ট্রিং টাইপ ফিল্ড নেম, ওকে, if name is a string type field of employee class, তাহলে এটা রিটার্ন হবে string, and of course এটা পাবলিক মেথড, নাহলে আমি বাইরের মেথড থেকে ওটা কলই করতে পারবো না, তাহলে পাবলিক স্ট্রিং, বড় মেথডের নাম কি হবে, get name, ঠিক আছে, ঠিক নাই, কারণ এই যে গেট নেম সিলেবল বা মাল্টিওয়ার্ড হলে ক্যামেল কেস করতে হয়, তখন ফিল্ডের নাম ছোট হাতের এন, দ্যাটস ফাইন, কিন্তু এখানে গেটার এটা ক্যাপিটাল হয়ে যাবে, এবং এখানে আমার কাজ কি, এখানে আমার কাজ হলো নেমটাকে রিটার্ন করা, তাহলে রিটার্ন নেম, কার নেম, আসিফের নেম না শফিকের নেম, হ্যাঁ, এমপ্লয়ি ক্লাসের, কিন্তু এটা তো ফিল্ড, তার মানে প্রত্যেকটা অবজেক্টেরই তো একই ফিল্ডের ভ্যালুটা আছে, তাহলে আমি যখন বলবো যে এমপ্লয়ি 1 ডট গেট নেম, তাহলে কার নেম আপনি রিটার্ন এক্সপেক্ট করতেছেন, E1, কারণ E1 হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমি যদি বলি যে এমপ্লয়ি ধরেন অ্যানাদার ক্লাস, ওকে, তাহলে এটা ধরেন আমার এমপ্লয়ি ক্লাস, তাহলে আমি এখানে বলতে পারি যে পাবলিক ক্লাস এমপ্লয়ি,
ওকে, এই এমপ্লয়ি ক্লাসে আমার একটা ফিল্ড হলো প্রাইভেট ইন আইডি, প্রাইভেট ইন নেম, ওকে, প্রাইভেট ফ্লোট স্যালারি এটসেট্রা। বন্ধ করে দেন তো, বন্ধ করে দেন। ওই সামনে গিয়ে করতে হবে, নাহলে এটা নিবে না। সামনে গিয়ে করেন না, আরেকটু বাকি দেন। ওই যে হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি নেমের জন্য গেটার মেথড ইউজ করতে চাই, তাহলে এই যে নেম, এটা কার নেম? এখন খেয়াল করেন আমার অ্যানাদার ক্লাস, ওকে, তো পাবলিক ক্লাস অ্যানাদার ক্লাস, অ্যানাদার ক্লাসের একটা মেথড মনে করেন সাম মেথড, পাবলিক ভয়েড সাম মেথড। এই সাম মেথড এখন গেট নেম ইউজ করতে চায় এমপ্লয়ির, এটা তো অন্য ক্লাসের মেথড, বাট ইটস ওকে কারণ পাবলিক মেথড, সো অ্যালাউড টু কল। এখন এইখানে আমি যদি এখন একটা এমপ্লয়ি ইউজ করি, লেটস সে এমপ্লয়ি E1, E2, E3, তাহলে কয়টা এমপ্লয়ি? তিনটা। এই মুহূর্তে না, এখন যদি বলি E1 ডট গেট নেম, কি হবে? না, নাল পয়েন্টার এক্সেপশন হবে। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট E1 ডট নেম, এটা কি দেওয়া যাবে? প্রিন্টে তো স্ট্রিং পাঠানোই যায়, E1 ডট নেম তো একটা স্ট্রিং, এটা কি অ্যালাউড? ওয়াই নট? কেন? এই যে নেম স্ট্রিং, তাহলে এমপ্লয়ি ক্লাস এর ভেতরে E1 এর ভেতরে একটা নেম আছে না, প্রাইভেট, গুড। তাহলে এখানে ডাবল এরর, ওকে, এরর 1 বলেন not accessible because name is private. Name is a private field of employee class. আর error 2 কি? Error 2 হচ্ছে E1 is null. E1 is null, not yet instantiated. তাহলে null pointer exception হবে। Not yet, কথা বলেন না, এই যে আপনারা বাইরে গিয়ে কথা বলে আসেন, এই যে মাঝখানে দুইজন, হ্যালো, এই যে হ্যাঁ, বাইরে গিয়ে কথা বলে আসেন, অ্যাটেন্ডেন্স শেষ। ক্লাসে ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন না, আর শুনবেন, ইন্টারাক্ট করবেন, ইন্টারাকশনের জন্য আপনি প্রশ্ন করেন, 100টা কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাসে নয়েজ করলে যারা শুনছে তাদের জন্য ডিস্টার্ব হয়, আমার জন্য ডিস্টার্ব হয়, ইটস এ ডিসগ্রেসফুল থিং, তাই না? ডোন্ট ডু দ্যাট প্লিজ, সবাইকে বলছি। নট ইয়েট ইনস্ট্যান্সিয়েটেড, ইউ আর ওয়েলকাম টু গো আউট অ্যান্ড টক, নো ইস্যু। তাহলে এখানে কি হবে? নাল পয়েন্টার এক্সেপশন হবে। দুইটা ইস্যু এখানে, হ্যাঁ। তো তাহলে আমি এটা যদি করতাম তাহলে এটা হতো। তো লেটস সে আমি ইনস্ট্যান্সিয়েট করলাম, তারপরেও কিন্তু আমি E1 ডট নেম দিতে পারবো না, কারণ এটা প্রাইভেট। ইনস্ট্যান্সিয়েট করলেও দিতে পারবো না, ঠিক আছে? তো তাহলে আমি যদি ইনস্ট্যান্সিয়েট করিও E1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এখনো কিন্তু আমি গেট নেম দিতে পারবো না, মানে সরি E1 ডট নেমকে প্রিন্ট করতে পারবো না, তাহলে আমাকে গেটার ইউজ করতে হবে, ওকে। তো তাহলে আমাকে গেটার ইউজ করতে হলে কি করতে হবে?
uh, e1 dot get name. Now get name আমাকে কি রিটার্ন করবে? একটা স্ট্রিং। তাহলে গেট নেম থেকে আমি একটা স্ট্রিং পাবো, সেই স্ট্রিংটাই আমার প্রিন্টের প্যারামিটার। বুঝতে পেরেছেন না বুঝেন নাই? তাহলে এখানে আমার এই কলটার ক্লায়েন্টকে, এই যে গেট নেমকে কল করা হলো, এটার ক্লায়েন্টকে E1। তাহলে এখানে আপনি কার নেম রিটার্ন করবেন? তাহলে এখানে কি লিখবেন? E1। What is the problem here? তাহলে এটা এখানে প্রবলেমটা কি? We cannot fix field for a fixed object because client can be any object. So client of the call can be any valid object, তাই না? তাহলে এখানে প্রবলেমটা হলো client of this method call can be any valid instantiated object of employee class. Yes or no? Yes or no? এটা কি আপনারা কনভিন্সড? So therefore we can't return the field value for a specific object by instance। এটা আমরা করতে পারি না, কারণ যে কোনো অবজেক্টই এটার ভ্যালিড ক্লায়েন্ট হতে পারে। তাহলে আমাদের কি রিটার্ন করতে হবে? ওকে, সো as a result we have to return the field value of the current client of this method call. Okay, the current client is represented by handle this. So this is a special handle which represents the current client, okay, when a method is being executed, okay, which represents the current client, okay, during the time period of the execution of this method। তাহলে এটা বুঝতে পারলাম আমরা? একটু কনফার্ম করেন, দেখেন একটু কনফার্ম করেন। তাহলে এই যে আমি তাহলে এখানে আসলে রিটার্ন e1 ডট নেম দিতে পারবো না। তাহলে আমাকে কি রিটার্ন করতে হবে? আমাকে রিটার্ন করতে হবে রিটার্ন দিস ডট নেম, উনি যেটা বলছেন। তাইলে এখন এই কলটার ক্লায়েন্টকে e1, তাহলে এই কলটা করলে গেট নেম তো এক্সিকিউট হবে। তাহলে গেট নেমটা যখন এক্সিকিউট হবে তখন ক্লায়েন্ট হচ্ছে e1, তাহলে সে দিস উইল রেফার টু e1। তাহলে e1 এর বা ওখানে যদি e2 দিতাম তাহলে দিস উইল রেফার টু e2।
তাহলে মেথডের ভিতরে যখন আমরা ফিল্ডকে রেফার করব, ক্লায়েন্টেরটা হলে দিস ডট দিতে হবে, ক্লায়েন্টের নাম দেওয়া যাবে না, কারণ ক্লায়েন্টের নাম তো ফিক্স না, এক এক কলে আপনি ক্লায়েন্ট চেঞ্জ করে দিতে পারেন। এই একই গেট নেম আপনি আরেকবার কল করতে পারেন ই2 ডট গেট নেম, আবার কল করতে পারেন ই3 ডট গেট নেম। তাহলে একই মেথডের কোড তো এক্সিকিউট হচ্ছে বারবার, বাট উইথ ডিফারেন্ট ক্লায়েন্ট নেম। সো মেথডের ভেতরে আমি যখন ক্লায়েন্টের ফিল্ড ইউজ করতে চাইবো, I have to say this dot field name, not the specific client name dot field name. ঠিক আছে? Are we good? Okay. তো এই হচ্ছে আমাদের getter method. Constructor কি? তাহলে আমরা বুঝলাম যে what is getter method. তাহলে what is setter method? Setter. Again, এটা getter এর opposite, যে from outside we want to set the value of a field. ওকে, তাহলে ওর যদি কোনো ভ্যালু না থাকে সে ভ্যালু রেখে দিবে, আর ভ্যালু থাকলে সে ওটাকে রিপ্লেস করে দিবে। ওকে, তো তাহলে এটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, না কিন্তু সিকিউরিটির বিষয়টা হলো এটা তো আপনার মেথড করতেছে, আপনার মেথড অন্য আর কোনো কাজ করবে না। আপনি বললেন যে সেট স্যালারি, তাহলে স্যালারি আপডেট হলো, কিন্তু সেট স্যালারি করতে গিয়ে সে একটা ম্যালওয়্যার ইনস্টল করে দিবে না, সেট স্যালারি করতে গিয়ে সে আপনার অ্যাড্রেস বুক চুরি করে নিয়ে যাবে না, কারণ ওখানে আর কোনো কোড নাই। কিন্তু আপনি যখন বাইরের মেথডকে দিবেন, সে তার এক্সট্রা কোড থাকতে পারে যেটা হয়তো আনরিলেটেড কোনো কাজ করবে, যেটা আপনি জানি না, স্পাইং করতেছে, তাই না? তো এই যে ফিল্ড, প্রাইভেট ফিল্ড সাপোর্টেড বাই পাবলিক মেথডস, এই পুরো জিনিসটাকে বলা হয় ডেটা হাইডিং অ্যান্ড এনক্যাপসুলেশন। They encapsulated the whole thing inside a capsule called class. A tablet capsule. ক্যাপসুলের ভেতরে কি থাকে খুলে দেখছেন কখনো? হ্যাঁ, পাউডার মতো গুঁড়া গুঁড়া অনেক কিছু থাকে, ওগুলো হচ্ছে ফিল্ডস এন্ড মেথডস, বাইরে থেকে দেখা যায় না, হিডেন। ঠিক আছে? তো মানে ওগুলো ফিল্ডস বা মেথড গুলো বাইরে থেকে দেখা যায়, কিন্তু ফিল্ডস দেখা যায় না। ওকে, তাহলে fields and the operations on the fields are encapsulated in a single unit called the class. Okay, that's why data hiding, and it's a very important feature for object-oriented programming. Any class should be encapsulated. Okay, without encapsulation, what's the point of making class? তখন আপনার উইক জাস্টিফিকেশন হবে যে ওকে, I cannot have an array containing heterogeneous elements. So I created a class. That is your only justification if it is not encapsulated. আপনার ফিল্ড সব পাবলিক, মেথডস নাই ধরেন, যেমন আমরা ডিএস কোর্সে অনেক সময় এরকম করি না, যে ক্লাস বানাই, ফিল্ড থাকে, মেথডই থাকে না, বাইরের ফাংশন থেকে ওই নোডের অবজেক্টগুলোকে আমরা প্রসেস করি, নোডের নিজস্ব কোনো মেথড নাই, এরকমও তো হয়। তো তখন আপনার জাস্টিফিকেশন কি মেকিং দ্যাট ক্লাস? তখন আপনার জাস্টিফিকেশন ইজ এ উইক জাস্টিফিকেশন। ইউ আর নট ফলোইং দ্য অবজেক্ট ওরিয়েন্টেশন। You are using class, but not necessarily you are following object-oriented features. Okay? তো তখন আপনার জাস্টিফিকেশন হলো 10টা ডাটা একসাথে রাখতে গেলে হোমোজিনিয়াস হইলে আমি অ্যারে ইউজ করতে পারি, লিস্ট ইউজ করতে পারি, কিন্তু এখানে ডাটা সব হেটারোজিনিয়াস, একটা আইডি, নেম, সিজিপিএ, স্যালারি, এক একটা টাইপ এক এক রকম। তো হেটারোজিনিয়াস ডাটাগুলোকে তো আমি অ্যারেতে রাখতে পারবো না, লিস্টে রাখতে পারবো না, তো আমি একটা ক্লাস বানাইলাম। দ্যাট ইজ ইউর অনলি জাস্টিফিকেশন। But you are not following object orientation because you are not empowering the objects with its own built-in capabilities, and also at the same time restricting the operations to the outsiders from directly. So you provide the operations built-in as a built-in capability, so let outsider use them. Not write code for them, use the code given by you as built-in functionality. Okay, that's the maybe step 1 for object orientation. Okay, আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতে পারি গেটারের ক্ষেত্রে? গেটার তো হলো, সেটারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটাকে কপি পেস্ট করে আনি, তাহলে আমাদের সময় কম লাগবে। তাহলে এটা হচ্ছে এই মেথড
which allows an outside of this class method to set a new value, okay, to a selected field. Okay, এটা হচ্ছে set a new value আর এটা হচ্ছে get the current value. এই হচ্ছে ডিফারেন্স। তাহলে মেথডের ফরমেশনেও কিছুটা চেঞ্জ আসবে। মেথডের ফরমেশনে আপনি সেটার মেথডকে name of a setter method will start with the prefix set, postfix একই থাকবে। তাহলে if name is a string type and the setter will be, তাহলে আমার এখন একটা সেটারও লাগবে, তাহলে পাবলিক set name, রাইট? তাহলে এখন এটা কিন্তু আমাকে কোনো কিছু রিটার্ন করবে না, বরং আমি উল্টা সাপ্লাই দিব ফ্রম আউটসাইড। তাহলে রিটার্ন টাইপ হবে ভয়েড আর মেথডের নাম হবে সেট নেম। এখন আমি যেহেতু সাপ্লাই দেব, এখন ওই প্যারামিটার হয়ে যাবে স্ট্রিং নেম। তা এখন আমার কাজ কি, এখানে রিটার্ন স্টেটমেন্ট তো থাকবে না। তাইলে আমি যদি এখানে বলতাম ধরেন str, তাইলে আমি ভেতরে কি লিখতাম, this dot name বা this dot name equal to কি str, তাহলে সেট হয়ে গেল। ওকে, দেখেন বুঝলেন কিনা? তাহলে আমি এখন এখানে যেটা বলবো যে e1 dot set name, e1 dot set name, এইখানে আপনি এখন একটা নেম দিয়ে দিতে পারেন, বা একটা ইউজার ইনপুট যদি হয় গেট টেক্সট করতে পারেন। দেখেন বুঝলেন কিনা? ওকে, কোশ্চেন করেন। আমার মনে হচ্ছে অনেকের কনফিউশন আছে, কোশ্চেন করেন, কোশ্চেন করেন। বুঝেছেন না বুঝেন নাই? কথা বলছেন না কেন? সব রোবোটিক এক্সপ্রেশন। বুঝলে বলেন বুঝছি, না বুঝলে বলেন যে বুঝি নাই, ওই জায়গাটা আবার বলেন। str, এই যে যেটা আপনি রিসিভ করলেন নতুন ভ্যালুটা, কার জন্য রিসিভ করছেন? এই ফিল্ডের জন্য। তাহলে ওটা আপডেট করতে হবে না? ওইটাই তো সেটার মেথডের কাজ, ফিল্ডকে আপডেট করা। সেট নিউ ভ্যালু মানে কি? ফিল্ডকে আপডেট করা। আপডেট করবেন কি দিয়ে? নিউ ভ্যালু দিয়ে। নিউ ভ্যালু মেথড জানবে কিভাবে? রিসিভ করবে অ্যাজ প্যারামিটার। তাহলে কে সাপ্লাই দিল? কলার। এই যে এই সাম মেথড হচ্ছে কলার। তাহলে সাম মেথড যখন এই সেট নেমকে কল করতেছে, ও নতুন ভ্যালুটা দিয়ে দিচ্ছে। স্ট্রিং দিচ্ছি কারণ নেম হচ্ছে স্ট্রিং। ওটা যদি ফ্লোট হতো ফ্লোট দিতাম, ওটা যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি একটা 2D অ্যারে দিতে পারতাম, যেটা ভ্যালুস ইকুয়াল টু ওই অ্যারেটা। ওই ফিল্ডের টাইপ যা, সেই টাইপের একটা কিছু দিতে হবে, কারণ আপনি ফিল্ডকে রিপ্লেস করতেছেন উইথ দিস সাপ্লাইড ভ্যালু। টাইপ ম্যাচ করতে হবে না? তা আপনার ফিল্ডের টাইপ তো স্ট্রিং, তাহলে তো আপনি স্ট্রিংই দিবেন। ফিল্ডের টাইপ যদি আপনার ফ্লোট হয় ফ্লোট দিবেন, ফিল্ডের টাইপ যদি ইন্টিজার হয় ইন্টিজার দিবেন, ফিল্ডের টাইপ যদি একটা কোনো ক্লাসের অবজেক্ট হয় তাহলে সেটাই আপনাকে দিতে হবে। ক্লিয়ার? না, আপনি তো ডেভেলপার, আপনি না জানবেন মানে কি? আবার আপনি কি ইউজার নাকি? রান টাইম ইউজার নাকি? আপনি তো ডেভেলপার। আমি জানি না এটা কি ধরনের এক্সকিউজ। আপনি লাইব্রেরি ক্লাসেরও কোড দেখতে পারবেন, মডিফাই করতে পারবেন না।
আপনি একটা লাইব্রেরি ক্লাস না জেনে ইউজ করতে পারবেন নাকি? ওই ক্লাসের কি ফিল্ড আছে, কি মেথড আছে, আপনি যদি না, এখন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার কাছ থেকে শুনে মুখস্থ করে, তাহলে তো হবে না। প্রতিদিন নতুন নতুন ক্লাস রিলিজ হয় লাইব্রেরিতে, এক্সিস্টিং ক্লাসগুলো আপডেট হয়, নতুন মেথড অ্যাড হয়। যখন ভার্সন আসে, নিউ ভার্সন যখন আসে, তখন জেডিকে যখন নতুন ভার্সন আসে, তখন দেখবেন যে অনেক ক্লাস আপডেট হয়ে গেছে। তাহলে এটা তো আপনাকে ক্লাসের ডকুমেন্টেশন দেখতে হবে, যে এই ক্লাসে কি কি ফিল্ড আছে, কি কি মেথড আছে, জেনে বুঝে তো আপনাকে ইউজ করতে হবে, নাহলে আপনি ইউজ করবেন কিভাবে? আপনাকে আমি এখন একটা টুল বক্স দিয়ে দিলাম, যে ইউজ করেন, এটা ইউ আর এ মেকানিক, কিন্তু আপনি যদি না জানেন যে কোন টুল কিভাবে কাজ করে, কি আছে ওই টুল বক্সের মধ্যে, আপনাকে জানার পরে তো আপনি সেটা ইউজ করতে পারবেন। কাজে না জেনে তো, কাজে এই আর্গুমেন্টটাই একটা মানে ফলস আর্গুমেন্ট, যে আমি যদি না জানি। আপনি যদি না জানেন, দেন ওয়াই ইউ আর ইউজিং দ্যাট ক্লাস অ্যাজ এ ডেভেলপার? আপনি যখন একটা ক্লাস ইউজ করছেন অ্যাজ এ ডেভেলপার, অফকোর্স ইউ নো অ্যাবাউট দ্যাট ক্লাস। আপনার ক্লাস মডিফাই করার অ্যাক্সেস নাই, এটা আপনার ওনারশিপ না হইলে। লাইব্রেরি ক্লাস আপনি কখনো মডিফাই করতে পারবেন না, কিন্তু আপনার প্রজেক্টের ক্রিয়েট করা ক্লাস আপনি মডিফাই করতে পারেন। কিন্তু এটা যদি একটা লাইভ অ্যাপ্লিকেশন হয়, ধরেন আইরাস ইজ এ লাইভ অ্যাপ্লিকেশন, এখন রিকোয়ারমেন্ট চেঞ্জ আসতে পারে, তো তখন কিন্তু আপনি ক্লাস মডিফাই করলে আপনার এক্সিস্টিং অবজেক্টস গুলো কিন্তু বিপদে পড়ে যাবে, ওদের টাইপ নষ্ট হয়ে গেল। কাজে তখন আমরা কি করব, ক্লাসটাকে ডিস্টার্ব না করে ক্লাসটাকে এক্সটেন্ড করে ছোটখাটো মডিফিকেশন ওইখানে করব। দ্যাট ইজ ইনহেরিটেন্স, এবং ওখানেই আমরা প্রোটেক্টেড স্কোপ নিয়ে কথা বলব। ওকে, আচ্ছা, নাও হোয়াট ইজ কনস্ট্রাক্টর? What is constructor of a class? What do you mean by what is constructor of a class? Constructor is a word, এটা মানে কি? ডিকশনারি মিনিং? হ্যাঁ, তৈরি করা না, কনস্ট্রাক্টর যে করে। এখানে যেটাকে, এখানে যেটা একটা মেথড, যে মেথড তৈরি করে, কি তৈরি করে। সো আপনি একজন কনস্ট্রাক্টর, উই হ্যাভ নলেজ অফ কার্পেন্ট্রি, so you can construct furniture. The classের constructor can construct objects. So a special method of all class, okay, of the class. এখানে লিখে রাখি, all class will have constructor. Will have their own constructor বা মাল্টিপলও থাকতে পারে constructors. তোর কাজ কি? Which is responsible to construct the instance, okay, at the time of memory allocation. এখন এটার মানে কি? এটার মানে হলো constructor will do internal memory allocation for the field, মানে
new memory allocation for a field if any. থাকতে পারে, নাও থাকতে পারে, if any, and also set the initial or default values to the fields. Then we can say the instance is constructed. এটার মানে কি বলেন, প্রথম বুলেটটার মানে কি? আপনার এমপ্লয়ি ক্লাসের ফিল্ড হলো আইডি, তা আইডির টাইপ কি? ইন্টিজার। তাহলে এটাকে বোঝানোর জন্য এই যে এখানে আমি বলছি যে ফর এ ফিল্ড, এটা কখন হবে? ইফ দ্য ফিল্ড ইটসেলফ ইজ এ ক্লাস হ্যান্ডেল of another class, তখনই তো আপনাকে নিউ মেমরি অ্যালোকেট করতে হবে। কিন্তু ফিল্ডটা যদি ক্লাস হ্যান্ডেল না হয়ে প্রিমিটিভ হয়, তাহলে তো নিউ আপনার ক্লাসের অবজেক্ট নিউ করলেই তো ওই প্রিমিটিভের ডাটা ওর মধ্যে থাকবে। ওকে, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। Example, let's say again public class employee. এখন এখানে আমাকে দুই একটা ফিল্ডের নাম বলেন তো, ধরুন আইডি, তাহলে প্রাইভেট ইন্ট আইডি, ওকে, স্যালারি প্রাইভেট ফ্লোট স্যালারি, date of birth private date of birth. এখন নিউ এমপ্লয়ি আপনি যখন ইনস্ট্যান্সিয়েট করবেন, নিউ এমপ্লয়ি ওকে ensures that the instance memory includes memory for ID. Why? Because memory allocation for primitive is automatic, right? আমরা বলছি না যে প্রিমিটিভস এর মেমরি অ্যালোকেশন অটোমেটিক হয়, বলছি কি না? তাহলে এটার ক্ষেত্রেও আমার অটোমেটিক। The memory of salary is part of employee instance memory. As before, as above. Memory of key, বলেন, memory of salary field is part of employee instance memory. ঠিক আছে, তাহলে এটাকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু আপনি যদি বলেন যে ডেট অফ বার্থ মেমোরি ইজ নট অটোমেটিক, কেন? কারণ ডেট অফ বার্থ ইজ নট এ প্রিমিটিভ, ইটস অ্যান অবজেক্ট ক্লাস হ্যান্ডেল অফ হুইচ ক্লাস?
ডেট ক্লাস। ওকে, তাহলে আমরা এটাও অটোমেটিক পেলাম, এটাও অটোমেটিক পেলাম, কিন্তু there is no memory for date instance as part of employee instance. Okay, employee instance will hold the date class handle only. সেটা কি? Date of birth. Which is null, which is currently null. Therefore, constructor is expected to instantiate date of birth, field of employee instance. Okay, field for this employee instance. তাহলে আমি বুঝাইতে পারছি বিষয়টা কি? তো তাহলে ওর একটা কাজ হলো internal new memory allocation for a field if the field itself is a class handle of another class. On top of that, আপনার initial or default values to the fields. তো এই কাজগুলো কখন হবে? যখন আপনি আপনার এমপ্লয়ি ক্লাসের নিউ ইনস্ট্যান্স করবেন। তাহলে কনস্ট্রাক্টর মানে কি? আপনি ইনস্ট্যান্স তৈরি হয়ে যাওয়ার পরে যদি এই কাজগুলো করলেন তাহলে তার কনস্ট্রাকশন হলো না। কনস্ট্রাকশন মানে মেমোরি অ্যালোকেশনের সময় কাজটা কমপ্লিট। সো ইউ ডেলিভার দ্য হাউস টু দ্য ওনার, হাউস ইজ কমপ্লিট। ওকে, তাহলে আমরা যদি আমাদের এমপ্লয়ি ক্লাসে কনস্ট্রাক্টর নিয়ে আসি, এখন এখানে constructor name is class name, যেহেতু এটা স্পেশাল ক্লাস, name of the constructor is the class name itself. There is no return type with constructor. Okay, not even void. void হবে না। তাহলে আমাদের এই ক্লাসের কনস্ট্রাক্টরের নাম কি হবে? ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে কি লিখব? বলেন, পাবলিক void হবে না, নো রিটার্ন টাইপ, তাহলে পাবলিক ম্যাট্রিক্স। দ্যাট ইজ কনস্ট্রাক্টর। এখন এর ভিতরে আপনার কাজ কি? যদি ইন্টারনাল ফিল্ড থাকে হুইচ ইজ ক্লাস হ্যান্ডেল, ওখানে নিউ করা, অ্যান্ড অলসো অ্যাসাইন দ্য ইনিশিয়াল বা ডিফল্ট ভ্যালু। পরে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন সেটার মেথড দিয়ে বা অন্য কোনো মেথড দিয়ে, কিন্তু ইনিশিয়াল বা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হবে, কারণ মেমোরি অ্যালোকেট হয়ে গেছে। আর ওর দায়িত্ব হলো সবগুলো ফিল্ডের ব্যাপারে ডিসিশন নেওয়া, ডিফল্ট ভ্যালু কি হবে। ও ডিসিশন নেবে মানে অ্যাজ এ ডেভেলপার আপনি ডিসাইড করবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সরাসরি ভ্যালুসে কোনো ডাটা রাখতে পারবো? লুপ চালিয়ে ডিফল্ট ভ্যালু ধরুন 0 করে দিতে চাই, আমরা কি এটা পারবো নাকি পারবো না? পারবো। তাহলে আমি যদি এখন এই লুপটা চালাই, ওকে, এই লুপটা চালিয়ে যদি বলি যে আমার এটা হবে 0, তাহলে আমার ডিফল্ট ভ্যালু 0। এখন আপনি রো সাইজ কলাম সাইজ কি দিবেন? বাই ডিফল্ট আপনি যদি বলেন যে আমার ডিফল্ট সাইজ হচ্ছে 10 by 10, তাইলে
যদি কোনো ইনফরমেশন না থাকে তাইলে আমার 10/10, কিন্তু 10/10 লাগবে না। আপনি এখানে 10/10 আপনাকে আগে ভ্যালুস নাল, এখানে নাল পয়েন্টের এক্সেপশন হবে, কারণ ভ্যালুস নিজে একটা অ্যারে, এবং আমরা বলেছি জাভা অ্যারে আর অলসো অ্যারে ক্লাসের অবজেক্ট, তাই না? তো তার মানে আপনাকে এই অ্যারেটাকেও নিউ করতে হবে। ওই যে যেটা প্রথম বুলেট বললাম, যে ফিল্ড যদি হ্যান্ডেল হয় তাহলে আপনাকে সেটা করতে হবে। তাইলে এখন এখানে যদি আপনি বলেন যে আমার ডিফল্ট হচ্ছে 10/10, তাহলে আপনি যখনই একটা নিউ ম্যাট্রিক্স করবেন ওর মধ্যে অলরেডি 10/10 থাকবে উইথ অল জিরোস। এখন তাহলে আপনি এখানে বললেন যে 10/10 না দিয়ে আপনি এটি দেন, এখানে কি দেবো আমরা, ভ্যালুস ডট লেন্থ, কারণ এখানে আমি 10/10 করে ফেলছি। তাহলে এখন ভ্যালুস ডট লেন্থ দিলেই হবে, আর এখানে কি দিব, ভ্যালুস আই ডট লেন্থ। তাহলে এইটা হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর। এখন আমি কন্ট্রোলারে গিয়ে যদি বলি যে এই যে আমার ম্যাট্রিক্স M1 নিয়েছি না, এখন ইনিশিয়ালাইজে আমি যদি বলি, ইনিশিয়ালাইজ মানে কি, ওটা লোড হলে এক্সিকিউট হবে। তো ধরেন আমি যদি এখন এখানে বলি M1 ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, এখন M1 কিন্তু আসলে কনস্ট্রাক্টেড। এই যে কনস্ট্রাক্টরের প্যারান্থেসিস আছে না, প্যারামিটার, এটা তো একটা মেথড, স্পেশাল মেথড, এই জন্য নিউ করার সময় প্যারান্থেসিস দিতে হয়। তো প্যারান্থেসিস দেওয়া মানে ইউ আর অ্যাকচুয়ালি ইনিশিয়েটিং কনস্ট্রাক্টর। কখন? অ্যাট দ্য টাইম অফ মেমোরি অ্যালোকেশন, নো ডিলে, স্পন্টেনিয়াসলি। তো তাহলে আমার এখানে M1 তৈরি হয়ে গেল। এখন আমি যদি M1টাকে M2টাও যদি আপনি করতে চান, তাহলে M1 ও 10/10 অল 0, M2 ও 10/10 অল 0। তাই আপনার এখন এখানে একটা মেথড আছে না ম্যাট্রিক্স ক্লাসে, ওই যে ফ্লো ম্যাট্রিক্স, ফ্লো ম্যাট্রিক্স তো আপনি কনসোলে দেখাচ্ছেন, এটা আমরা দেখছিলাম গত ক্লাস, রাইট? কিন্তু এখন আমরা লেভেলে দেখাবো, দেখি না এটা টেস্ট করে, গত ক্লাসে কোডটা ইউজ করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ইউজ করি তাহলে ঠিক আছে, আমরা লেভেলে না দেখে এখানে দেখাই ফেলি। তাহলে আমি যদি এখন এই ইনিশিয়ালাইজ মেথডেই যদি এটাকে আবার শো ম্যাট্রিক্স কল করি, তাহলে M1 ডট শো ম্যাট্রিক্স, এই শো ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কে, শো ম্যাট্রিক্সের ক্লায়েন্ট কে, M1। তাহলে ম্যাট্রিক্স ক্লাসে যে বলছি যে ভ্যালুস, শো ম্যাট্রিক্সে যে বলছি যে ভ্যালুস আইজে, এটা কার ভ্যালুস, দিস ডট, আপনি এটা আসলে দিস ডট, তো দিস ডট না লিখলেও ও ধরে নেবে, এটা আপনি যদি না লেখেন দিস ডট, ও ধরে নেবে যে এটা ক্লায়েন্টের, কারণ আপনি মেনশন করতেছেন না যে দিস ক্লায়েন্টের ফিল্ড। আপনি যদি বলে দেন যে M1 ডট, তাহলে অবশ্যই এটা M1 এরই ফিল্ড হবে, কিন্তু আপনি যদি দিস ডট বলেন তাহলে যখন যে ক্লায়েন্ট তার ফিল্ড। তো ওইটা যদি আপনি নাও বলেন, উজ্জ্বল রাখেন, সে বাই ডিফল্ট ধরে নেবে এটা। এই জন্য দেখেন আমরা দিস ডট ছাড়াও এটা কাজ করেছে, বা এরর দেয়নি। এখানেও কিন্তু আপনি বলতে পারেন যে দিস ডট ভ্যালুস ডট লেন্থ, মানে টেকনিক্যালি এটাই লেখা উচিত, না লিখলেও ক্ষতি নেই, কারণ না লিখলে ক্লায়েন্ট না দিলে, মেথডের মধ্যে যদি ক্লায়েন্ট, মেথডের মধ্যে যদি ক্লায়েন্ট উল্লেখ না করেন সে দিস ডট ধরে নেবে। অন্য ক্লাসের মেথডে কিন্তু ওটা করা যাবে না, আর অন্য ক্লাসের মেথড থেকে আপনি কল করবেন, তো তখন অবশ্যই আপনাকে ক্লায়েন্ট দিতে হবে। আচ্ছা, তো তাইলে আমরা এটাকে শো করলাম, এবং M2 একই মেথডকে আমরা যখন আবার M2 কে ক্লায়েন্ট বানাবো তখন ওই M2 ভ্যালুস নিয়ে এসে কাজ করবে। তাহলে দেখেন আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এখন যদি আমি এটাকে রান করি,
এই যে দেখেন M1 আর M2 10/10 10/10 নিচে নিচে চলে আসছে, তাই না? তো এই হচ্ছে গিয়ে কাহিনী। তো তাহলে এটা আপনি বুঝতে পারলেন না। আমি যদি এখানে বলি ম্যাট্রিক্সের আগে যে ম্যাট্রিক্স M1, তাইলে দিয়ে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, নিউ লাইন, তারপরে এখানে ম্যাট্রিক্স M2, তো ম্যাট্রিক্স M2 আগেও একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে গ্যাপ থাকবে একটা লাইন। এখন যদি আমি আবার রান করি, এই যে ম্যাট্রিক্স M1 ও এটা M2 হবে আর কি, উই গট আইডিয়া। এখন যেহেতু এটা মেথড, তাহলে এখানে কনস্ট্রাক্টরে তো আমরা চাইলে প্যারামিটার দিতে পারি, পারি না? তাহলে দেখেন এখন কি হয়, জাস্ট 1 মিনিট। এটা M2 হবে, ওকে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখন বলি যে 3,4, এটার মানে কি? লাইন নাম্বার 33 তে আমি কি করলাম? তাহলে I am supplying values to the constructor to help the construction in my way. তাহলে আমার এখন আরেকটা কনস্ট্রাক্টর লাগবে উইথ 2 ইন্টিজার প্যারামিটার, ওকে? তো তাহলে আমি এখন ম্যাট্রিক্স ক্লাসে এই কনস্ট্রাক্টরগুলো আসলে অটো জেনারেট করা যায়, ওকে? তাহলে এই যে একটা কনস্ট্রাক্টর আছে না, ধরেন আমি আরেকটা অটো জেনারেট করব, তাহলে রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর, ওকে? আমি যদি সরাসরি একটা 2D অ্যারে সাপ্লাই দিতে চাই তাও দেওয়া যাবে, কিন্তু আমি এখানে দুইটা ইন্টিজার দিতে চাচ্ছি, তাহলে ইন্ট রোজ, ইন্ট কলস, এই যে দিলাম না, এখন কিন্তু এই এররটা চলে গেছে। তাহলে এখন এই কনস্ট্রাক্টরের কাজ কি? 10/10 না করে সে কি করবে? তাহলে এই যে এখানে যেটা করা হয়েছিল ফর লুপে, এখানে যেটা করা হয়েছিল ফর লুপে, ওই কাজটাই সে করবে, কিন্তু এখন আর 10/10 না করে ওই যে আমি যে সাপ্লাই দিলাম ওই অনুযায়ী করবে, ওকে? তাহলে এই ভ্যালুস ইকুয়াল টু নিউ ইন্ট, এখানে কি দিবে সে? 10/10 এর জায়গায় এখানে দিবে রোজ এন্ড কলস। তাহলে আমি এখন যা দিব তাই হবে। এখন আপনি বলতেছেন যে আমি এই এখানে র্যান্ডম ভ্যালু দিতে চাই 0 না দিয়ে, এবং আপার লিমিট সেট করে দিতে চাই। আপার লিমিট কত দিয়েছিলাম আমরা? কিন্তু এটাও আপনি নিজের উপর ছেড়ে দিতে পারেন। তাহলে আপনি আপার লিমিটটাও নেন, ইন্ট আপার বাউন্ড। এখন আপনি র্যান্ডম নাম্বার, একটা র্যান্ডম অবজেক্ট লাগবে, র্যান্ডম আর ইকুয়াল টু নিউ র্যান্ডম। তাহলে এখন আমি এখানে কি দিব? 0 জায়গায় আর ডট নেক্সট ইন্ট আপার বাউন্ড। মেক সেন্স? দেখেন বুঝলেন কিনা? হ্যাঁ, বোঝা যায়? তাহলে আমি নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস এবং ভ্যালুগুলোর আপার বাউন্ড দিয়ে দিলাম র্যান্ডম ভ্যালুর জন্য। তাহলে সে ইউজারের দেওয়া ডাইমেনশন অনুযায়ী ভ্যালুজকে নিউ করলো এবং সেখানে ইউজারের দেওয়া আপার বাউন্ড ধরে সে র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করে দিল। তাহলে আমি যদি এখন এটাকে কন্ট্রোলারে গিয়ে
এখন প্যারামিটারটা এক্সপেক্ট করতেছে। এখন আপনি 100 দিতে পারেন, এটা গেট টেক্সট করে দিতে পারেন, ইউজার যা টাইপ করবে, তাই না? তো যেহেতু আমরা এখন এটা করতেছি না, এখানে এখন দিয়ে দিই। ধরেন আপনি দিলেন যে 500। এখন যদি আমি রান করি, হবে M1 আর M2 হবে 3/4 র্যান্ডম ভ্যালুস গুলো 0 to 499. So that is the use of constructor. তো আপনার এমপ্লয়ি ক্লাসে যদি 5টা ফিল্ড থাকে, তাহলে কনস্ট্রাক্টর ক্যান হ্যাভ আপ টু 5 প্যারামিটারস, যে আপনি সবগুলো ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু ইউজার সাপ্লাই দিবে নিউ করার সময়। আবার আপনি 0 প্যারামিটার হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ডিফল্ট ভ্যালু হিসেবে রাখতে পারেন। তাহলে স্টুডেন্ট ক্লাসের জন্য ডিফল্ট ভ্যালু কি হবে? নিউমেরিক ভ্যালুগুলো 0 হবে, স্ট্রিং থাকলে সেগুলো আপনি টিবিএ দিয়ে রাখতে পারেন। মাইনর ইনিশিয়াল ভ্যালু টিবিএ, মেজর ইনিশিয়াল ভ্যালু টিবিএ, ডিপার্টমেন্ট ইনিশিয়াল ভ্যালু টিবিএ, সিজিপিএ ইনিশিয়াল ভ্যালু 0। সো আপনি 0 প্যারামিটার কনস্ট্রাক্টরে এই কাজগুলো করতে পারেন। বাট ইউজার যদি চায় যে আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, সে প্যারামিটারে কিছু ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিল, তাহলে সে প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ দোজ ভ্যালু টু কনস্ট্রাক্ট দ্য অবজেক্ট। ওকে, তো আজকে তো আপনাদের ফিডব্যাক হলো না। আমি যে কাজটা করব, আমি প্রবাবলি ফ্রাইডে নাইট আপনাদের সব সেকশন মিলে অনলাইনে একটা রিভিউ ক্লাস করব, যে সিআরএ রিপোর্টের টেমপ্লেট অলরেডি গিভেন, টেমপ্লেটটা আপনারা ইউজ করা শুরু করেন। টিম লিডার কপি দ্য টেমপ্লেট, বিকজ এটা ভিউ অনলি। টেমপ্লেটটাকে কপি করে আপনার ড্রাইভে রাখেন, রেখে আপনি এবং আপনার 3 জন টিমমেট সবার রাইট অ্যাক্সেস রাখেন, এবং টেমপ্লেটটা ফিল আপ করতে হবে। জাস্ট একটু 1 মিনিট দেখাই দিচ্ছি আপনাদের। সিআরএ রিপোর্ট টেমপ্লেট আছে। তাহলে প্রথমে যেটা করবেন, এখানে আপনার টপিকটা আগে দিবেন। আপনার টপিকটা দিবেন। তো আমি এখানে দিয়েছি আইএস, আপনার জন্য যেটা সেটা দিবেন। আপনাদের একটা টপিক আছে, সেটা লিখবেন। তারপর আপনাদের 4 জনের নাম আইডি লিখবেন, এবং কে কোন ইউজার নিয়ে কাজ করছে সেই 2টা ইউজারের নাম লিখবেন। এখন ধরেন মিস্টার এক্স স্টুডেন্ট অ্যান্ড কন্ট্রোলার অফ এক্সাম, এটা নিয়ে করতেছে। তাহলে মিস্টার এক্স এইখান থেকে এখন 2টা টেবিল ইউজ করবে। এই যে ওয়ার্কফ্লো, ইউজার 1 স্টুডেন্ট, এই যে ইউজার 1 গোল 1, স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার। ইউজার 1 গোল 2, স্টুডেন্ট ক্যান ভিউ ট্রান্সক্রিপ্ট। ইউজার 1 গোল 3, ইউজার 1 গোল 4, এইভাবে ইউজার 1 গোল 8 টেবিল শেষ। নাও নেক্সট টেবিল ইউজার 2 ফ্যাকাল্টি ফর এক্সাম্পল, তাহলে ইউজার 2 গোল 1। তাহলে আপনার কাজ হলো এগুলো ফিল আপ করা। তো ওয়ার্কফ্লো কিভাবে করতে হবে এটি আমি রিভিউ ক্লাসে দেখাবো আপনাদের। ওকে, নেক্সট ক্লাস মানে এটা লেট হয়ে যাবে, সো আই এম প্ল্যানিং প্রবলি ফ্রাইডে নাইট এটা করতে পারি। ওকে, তো কালকে সেটা অ্যানাউন্সমেন্ট পাবেন। যদি আমি নেই তাহলে এসওডি না নিবে না, এটা বলে আমি বলে দিলে ওরা নিবে না। যদি কারো থাকে ফ্রাইডেতে কোন এসওডির, অনেক সময় এসওডিরা ক্যান্সেল করলে ওরা আবার মেকআপ নেয়। হ্যাঁ, তো তখন দেখা যায় ওরা ফ্রাইডে নিতে চায়, তো আমি নিলে ওরা নিবে না। সো ইন দ্যাট কেস আমরা এই রিপোর্টের ওয়ার্কফ্লোটা, আমরা গোলটা লিখে ফেলতে পারবো, ইউজার ডিসাইড করে ফেলেছি, গোলগুলো আইডেন্টিফাই করে ডিসক্রাইব করতে পারবো কি কাজ, কিন্তু কাজটা কিভাবে অ্যাচিভ হবে, তার ওয়ার্কফ্লোটা কিভাবে বানাবো, এটার একটা এক্সাম্পল আপনাদের সাথে ডিসকাস করা হবে। ঠিক আছে, তাইলে আজকে শেষ।